আহ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর শিক্ষার্থীদের জন্য শুভকামনা। আজ পরিসংখ্যান প্রথম পত্রের একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। এটি 2022 সালের যশোর শিক্ষা বোর্ডের 2 নং প্রশ্নের উত্তর। তৃতীয় অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা সংক্রান্ত একটি উদ্দীপক এখানে দেওয়া আছে। সেই উদ্দীপকটি আমি সরাসরি পড়ছি না, এখানে তোমরা ভিডিওতে দেখতে পাবা। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে আমি সারসংক্ষেপ বলছি যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 30 থেকে 35 এই বয়সে ক্রিকেটের সংখ্যা দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে 2, তারপর 8, তারপরে বয়সের 10, তারপর বয়সের 5, তারপরে বয়সের 3 জন। এখান থেকে আমাদের ক, খ, গ, ঘ, কতে একটি সরাসরি প্রশ্ন উত্তর, খতে সরাসরি একটি প্রশ্নের ব্যাখ্যা, গতে উদ্দীপক হতে মধ্যমা নির্ণয় এবং ঘতে এখানে একজন তিনি অর্থাৎ যে উদ্দীপক দাতা উনি এখানে বয়সের গড়গুলোর মধ্যে সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্ক হলো AM গ্রেটার দেন HM। AM মানে অ্যারিথমেটিক মিন, যেটা গাণিতিক গড়, হারমোনিক মান যেটা তরঙ্গ গড়, অর্থাৎ গাণিতিক গড়টা বড়, তরঙ্গ গড়টা ছোট। এই সম্পর্ক বিদ্যমান আছে, সেইটাই যথার্থ কিনা বা সঠিক কিনা সেইটা আমাদের মন্তব্য করতে বলছে। প্লাস এটা সেই মন্তব্যটার আলোকে এবং সঠিক পরিমাপটা দেখে যুক্তিতে গাণিতিক যুক্তির মাধ্যমে এটা প্রমাণ করতে বলেছেন। আমরা প্রথমেই আসি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। পরিসংখ্যানের তৃতীয় অধ্যায়ে কেন্দ্রীয় প্রবণতা একটি চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আসলে কেন্দ্রীয় মানেই আসলে সবসময় আমরা কেন্দ্র বা এই জাতীয় চিন্তাটা আমাদের করা ঠিক হবে না। কারণ পরিসংখ্যানে অনেক একটা তথ্য সারি থাকে। এই তথ্য সারিটাকে আমরা যদি সাজাই তাহলে দেখা যাবে যে এক জায়গায় হতে পারে, প্রথম দিকে হতে পারে, শেষের দিকে হতে পারে, মাঝখানে, যে কোনো এক জায়গায় অধিক সংখ্যক তথ্য থাকে। এটা তথ্যকে যখন আমরা সাজাই, যখন অর্থাৎ শোধিত করি, তখন বিন্যাস করি, তখন এটা একদম সব ক্ষেত্রেই দেখা যায় যে এক জায়গায় অধিক সংখ্যক তথ্য থাকে। অর্থাৎ এই যে একটা প্রবণতা, তথ্য সারির প্রবণতা, এইটি হলো কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ এটা হচ্ছে আমার বিশ্লেষণমূলক কথা। আর সংজ্ঞা হিসেবে কি লিখলাম? তথ্য সারির তথ্যের কোনো একটি তথ্যকে কেন্দ্র করে, অর্থাৎ এখানে তথ্যকে হতে পারে বা শ্রেণীকে হতে পারে। তা আমরা তথ্যকে এখানে লিখলাম, তথ্যকে কেন্দ্র করে অধিক সংখ্যক তথ্যের কেন্দ্রীয়ভূত হওয়া। এই যে কেন্দ্রীয়ভূত হওয়া মানে এক জায়গায় বেশি হওয়া বা অবস্থান করাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। একটা উদাহরণ হিসেবে আমি এখানে ব্যবহার করছি। এখানে এটা যদি পরীক্ষার নম্বর হয়, যদিও এখানে লেখা নেই, পরীক্ষার নম্বর 20 থেকে 30, 30, 40 এই করে 70 পর্যন্ত দেওয়া আছে এবং কোন গ্রুপে কতজন শিক্ষার্থীর নম্বর আছে সেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি 40 থেকে 50, এখানে 25 জন। অর্থাৎ এই তথ্যটার এই যে 40 থেকে 50 এই জায়গায় একটা কেন্দ্রীয় প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ এইরকম একটা কোনো এক জায়গায় অধিক সংখ্যক তথ্যের ফলাফল থাকবে, এরকম থাকা মানেই কেন্দ্রীয় প্রবণতা। আর পরিসংখ্যানের তথ্য এইটা থেকে ব্যত্যয় সাধারণত হয় না, খুবই কম, নগণ্য, যে এত কম যে আসলে কোনো এক জায়গায় অধিক সংখ্যক তথ্য থাকবে। অর্থাৎ এমন না যে এই প্রত্যেকটা শ্রেণীতেই একদম সমান সংখ্যক তথ্য থাকবে, এটা হয় না। কোনো না কোনো জায়গায় বেশি থাকবেই। এটা একাধিক শ্রেণীতে হতে পারে বা এক শ্রেণীতে হতে পারে। এই জাতীয় প্রবণতাই হচ্ছে যে তথ্যের কেন্দ্রীয় প্রবণতা। তোমরা ভালো করে বুঝে সুঝে এখানে লিখতে পারবে এবং আরো বিশ্লেষণমূলকভাবে লিখলেও সমস্যা নাই। খ এর প্রশ্নটি হলো যে কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি জ্যামিতিক গড় বা গুণিতক গড় মানে হচ্ছে গুণের মাধ্যমে যে গড় করা। তাহলে গুণের ফলাফল যদি কোনো একটা তথ্যের একটা মান যদি 0 হয়ে যায় তাহলে ফলাফলটা 0 হয়ে যায়। অর্থাৎ তথ্য আমার আছে বড় সংখ্যা, ছোট সংখ্যা, সে কিন্তু একটা শূন্যের কারণে ফলাফলটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে তথ্যের ভিতরে 0 থাকলে সেই জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। আরেকটা বিষয় হলো গিয়ে যদি ঋণাত্মক মান থাকে, একটা থাক, দুটো থাক, বা মানে যে সংখ্যকই থাক না কেন, ঋণাত্মক মান থাকলে তার কারণ আমাদের জ্যামিতিক গড়ের আরেকটা মূল বিষয় আছে যে মূল বের করতে হয়। অর্থাৎ ঋণাত্মক মানের মূল বের করা যায় না। তাহলে দুটো ক্ষেত্রে আমরা ধরে নিব যে আহ, জ্যামিতিক গড় বা গণিত গড় নির্ণয় করা যাবে না তথ্যের মান 0 হলে বা ঋণাত্মক মান থাকলে। এখন উত্তরটা কিভাবে লিখলাম? তথ্য সারি কোনো তথ্যের মান 0 বা ঋণাত্মক হলে, তো দুটো কথা এখানে বলা হলো, হলে জ্যামিতিক গড় বা গুণিতক গড় নির্ণয় করা যায় না। কারণ হিসেবে বলা হচ্ছে যে তথ্যের মান 0 হলে ফলাফল 0 হয়,
আবার ঋণাত্মক মানের মূল নির্ণয় করা যায় না। অর্থাৎ এই হলো আমাদের মূল বিষয়টা। আর আগে আমি বিশ্লেষণমূলক আলোচনা করলাম। গয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্দীপক হতে মধ্যমা নির্ণয় করো। আচ্ছা, উদ্দীপক হতে মধ্যমা নির্ণয় করার জন্য আমাদের এখানে বয়স দেয়া আছে, ক্রিকেটের সংখ্যা দেয়া আছে। বয়স আর ক্রিকেটারের সংখ্যা এটা হলো এফ। মধ্যমার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত এই দুটো বাদে আরেকটা কলাম তৈরি করে নিতে হয়, যেটা ক্রমযোজিত গণসংখ্যা সিএফ। অর্থাৎ এই ২ এই শ্রেণীতে যাবে, ২ এর সাথে ৮ যোগ করলে ১০ হবে, ১০ আর ১০ ২০ হবে, ২০ সাথে এই ৫ যোগ করলে ২৫, ২৫ এর সাথে ৩ যোগ করলে ২৮। তাহলে মোট ক্রিকেটারের সংখ্যা ২৮, যেটা এইটার সাথে এটা মিলে যাবে। ক্রমযোজিতর শেষ সংখ্যার সাথে n এর মানটা একই হতে হবে। তাহলে এই জায়গাটা আমাদের যে তথ্য ২৮ টি আছে, মধ্যমার কথা হচ্ছে যে ১০ থেকে ৩৫ এর মধ্যে যে বয়স আছে, এই বয়সের মধ্যে মাঝখানে বয়সটা কত? আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি এই ২০ থেকে ৩০ এর মধ্যে হতেও পারে বা আবার নাও পারে। কিন্তু গাণিতিক নিয়ম অনুসারে আমাদের ধারণা হচ্ছে যে প্রথমে মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। এখানে বিজোড় সংখ্যক তো শ্রেণী আছে, অত সহজে আমরা এটা বলে দিই যে এইটা। কিন্তু এটা হওয়া না হওয়া নির্ভর করে আমাদের এই এর মানের উপর। যদি জোড় সংখ্যক হয় তাহলে আমি সহজেই তো এরকম বলতে পারতাম না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মধ্যমা শ্রেণী নির্ণয় করা। তার কৌশলটা হচ্ছে n/2, অর্থাৎ n এর মান ২৮। ২৮/২ ১৪ পাওয়া যায়, ১৪তম পদ। এই যে সিএফ এর মানটা আছে, সিএফ এর মানটা আসলে যেটা আসলে আমরা বোঝাই সেটা হচ্ছে যে এই শ্রেণীতে ২ জনের নম্বর, আর এই ১০ মানে হচ্ছে যে এই যে ১০ থেকে ২০ পর্যন্ত, অর্থাৎ ২০ পর্যন্ত ক ১০ জনের নম্বর, ২৫ পর্যন্ত ২০ জনের নম্বর, ৩০ পর্যন্ত ২৫ জনের নম্বর, আর শেষ পর্যন্ত ২৮ জনের নম্বর। তাহলে আমরা খুঁজতে যাচ্ছি এই যে ১৪ থেকে ১৪তম, অর্থাৎ সিএফ শ্রেণীতে ১৪তম মানের অবস্থানটা আছে এই ২০ পর্যন্ত। কি করে বুঝলাম? সেটা হচ্ছে যে এই পর্যন্ত ১০তম শেষ হয়েছে, ১০ম শেষ হয়েছে। এই পর্যন্ত ২০ আছে। অর্থাৎ এই ২০ র মধ্যে ১১ থেকে ২০ পর্যন্ত আছে। তাহলে আমার যে ১৪তম মানটা এই ২০ র মধ্যে আমি পেয়ে যাব। তাহলে এই ২০ র মধ্যে পাওয়া মানে আমার মধ্যমা শ্রেণীটা হবে ২০ থেকে ২৫। এই যে ২০ থেকে ২৫। এবার মধ্যমার জন্য যে আমাদের পরিমাপ দরকার, সেটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, যেটা হচ্ছে L1। মধ্যমা শ্রেণী যে ২০ থেকে ২৫ হয় তার নিম্ন সীমা হলো ২০। আর এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এই যে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এই যে ১০। এই যে গণসংখ্যা মানে এফ এর মান ১০। আর পিসিএফ, প্রিভিয়াস সিএফ অফ মিডিয়ান ক্লাস। তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর প্রিভিয়াস ক্লাসের সিএফ এর মান এখানেও ১০ পাওয়া যাচ্ছে। আর শ্রেণীর মধ্যে সি আছে ক্লাস ইন্টারভেল ৫, অর্থাৎ ২০ থেকে ২৫ থেকে ২০ বিয়োগ করলে আমরা ৫ পাচ্ছি। এই যে ৫। আর এন হচ্ছে ২৮, অর্থাৎ মোট গণসংখ্যা। তাহলে আমাদের এই ফলাফলগুলো আমরা এই ছক থেকেই আমাদের এই মধ্যমা শ্রেণী যখনই নির্ণয় হয়ে যাবে তখনই এই ফলাফলগুলো আমরা পেয়ে যাব। এবার দেখি মধ্যমার ফর্মুলা। এম সমান L1 n/2 বিয়োগ পিসিএফ বাই এফএম ইন্টু সি। এই যোগটা কিন্তু এই দাগের মিডিলে, অর্থাৎ এই L1 যেন এই লাইনে সোজাসুজি না চলে যায়, তাহলে একটু ভুলের সম্ভাবনা থাকে। এবার এইখানে যে আমার ফর্মুলার যে প্রতীকগুলো আছে, প্রতীকের মানগুলো আমি উপর থেকে প্রত্যেকটা মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় এইটুকু বিয়োগ করে ৫ দিয়ে গুণ করে তাহলে ১০ দিয়ে ভাগ করে এখানে বিয়োগ করলে ৪, ৪ এর সাথে ৫ গুণ ২০, ২০ রে ১০ দিয়ে ভাগ করলে আমরা ২ পাচ্ছি। অর্থাৎ একটু সংক্ষেপে করে দিলাম। এখানে ২০ আর ২ ২২, এই ২২ হলো আ মধ্যমা, অর্থাৎ গ এর উত্তর হয়ে গেল। এইবার ঘয়ের যে প্রশ্নটা ছিল যে উদ্দীপকের আলোকে তুমি কি ক্রিকেটার কোচের বক্তব্যের সাথে একমত? অর্থাৎ এম গ্রেটার দ্যান এইচ এম। এটা কিন্তু পরিসংখ্যানের ক্ষেত্রে এইটা সঠিকই, যদি তথ্যগুলো এক নয়। যেহেতু শ্রেণী করা একটা বিন্যাস, তাহলে এইটা সঠিক, এই বক্তব্যটা সঠিক। তাহলে আমাদের এখানে উত্তরের দুটো অংশ, একটা হচ্ছে একমত কিনা এবং সেটা প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক মন্তব্য করো। তাহলে আমি প্রথমেই যদি বলি যে আমি একমত, তাহলে একমত মানেই কিন্তু আমি কিছু নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ কমপক্ষে ১ পেয়ে যাব। আর এই বাকি ৩ নাম্বারের জন্য আমরা আমাদের যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলা ব্যবহার করে দেখব কি এই পরিমাপটা এই যে প্রতীকগুলা দেয়া আছে এম গ্রেটার দ্যান এইচ এম, এই কথাটা সঠিক কিনা। আচ্ছা, তার জন্য আমাদের একটা ছক করতে হবে, যেখানে শ্রেণী মানে বয়স, আর এফ এর মান এই যে এখানে দেয়া ছিল, এফ এর মানটা নেয়ার পরে
আমাদের এক্স লাগবে, এটাকে মধ্যবিন্দু বলে। এখানে আমি যদিও লিখিনি, তাই এটা এক্স মানে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু। 10 এবং 15 যোগ করবো 25, 25-এ 2 দিয়ে ভাগ দিলে আমরা শ্রেণী মধ্যবিন্দু পাবো 12.5, 12.5। এইবার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে, অথবা যেহেতু শ্রেণী ব্যবধান 5, এই প্রত্যেকটা 12-র সাথে 5 যোগ, 17-র সাথে 5 যোগ করে করে আমরা এই এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মানটা ক্যালকুলেশন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গাণিতিক গড়ের যে সূত্র সামেশন এফ এক্স বাই এন, অর্থাৎ এফ দেওয়া আছে, এক্স ছিল না, এই দুটো গুণ করে আমি আবার এফ এক্সটাই যে এই দুটো গুণ করে করে এই রেজাল্ট এফ এক্স এর পেয়ে গেলাম। কিন্তু আমার দরকার সামেশন এফ এক্স, অর্থাৎ এইগুলো যোগফল 625 আর এন এর মান 28। তাহলে 625 ভাগ 28 দিয়ে আমি এই রেজাল্ট পেয়ে গেলাম 22.3232। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের গাণিতিক গড়ের জন্য এই এই ছকের এই লাইনগুলো, কলামগুলো আমার প্রয়োজন হলো। এবার তরঙ্গ গড়ের যে সূত্র, সেই সূত্র হচ্ছে এন বাই সামেশন এফ বাই এক্স, অর্থাৎ এফ বাই এক্সটা আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে। এফ এর মান 2 আর এক্স এর মান হচ্ছে 12.5। 2 ভাগ 12.5 দিলে আমরা এফ বাই এক্স এর রেজাল্ট পেয়ে যাব। এইভাবে এই পাঁচটা শ্রেণীরই এফ বাই এক্স পেয়ে যাব। এটা যোগ করলে 1.33 পাওয়া যাচ্ছে, অর্থাৎ এন এর মান আমরা 28 দিলাম আর সামেশন এফ বাই এক্স 1.33। এটা দেওয়ার পরে রেজাল্ট হলো 21.05। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই দুটো রেজাল্ট বের করে আমাদের উদ্দীপকে যে কথাটা বলা আছে এ এম গ্রেটার এইচ এম, এটা হয় কিনা। কারণ আমি প্রথমে বলে আসছিলাম যে একমত, তাহলে একমত হলে একমতের আমার যুক্তিপূর্ণ গাণিতিক যে হিসাবটার সাথে সঠিকভাবে এটা মিলাই দিতে হবে। তাহলে ক্রিকেটার, এই যে ক্রিকেট কোচের সাথে একমত, অর্থাৎ আগের আর গাণিতিক হিসাবেও এম এইচ এম, উদ্দীপকের গাণিতিক হিসাবে এম এইচ এম, এম গ্রেটার দ্যান এইচ এম, এই কথাটাও সঠিক। তোমরা ভালো করে দেখো, এবং এটা খুবই সহজ একটা অঙ্ক। আশা করি তোমরা ভিডিওটি বারবার দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবে। যদি না পারো কমেন্টে লিখতে পারো, এবং ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।